ওকে, সো যারা যারা প্রবলেম ফেস করছো ভিডিও দেখার পরও, তারা একটু তোমাদের প্রবলেমগুলি ফার্স্টে বলো, ওগুলি আমরা সলভ করে নিই। ভাইয়া, আমার প্রবলেম হচ্ছে আমি কনফিউজড, মানে আমি বুঝছি নাকি বুঝিনি, আমি ওইটা নিয়ে কনফিউজড। আমি বুঝতেছি না কোনটা? আমার প্রবলেমটা কোথায়। মানে আমি পুরাটা দেখছি, হ্যাঁ, মাঝখানে যাও একটু প্রবলেম হয়েছে, পরে বুঝছি, বাট স্টিল আমি এখনো কনফিউজ, মানে এটা বুঝতেছি আমি কনফিউজড। আচ্ছা, সো কোন জিনিসটা বুঝছো নাকি ওইটা নিয়ে কনফিউজ, বলো। তুমি পুরোটা একটু আবার এক্সপ্লেন করো না, তাহলে বেটার হয়। আচ্ছা, কি কোনটা, এই ম্যাগনাস ফোর্স নিয়ে নাকি? হ্যাঁ হ্যাঁ, যে ম্যাগনাস ফোর্সের ব্যাপারটা, ওই যে হায়ার ভেলোসিটির জন্য যে তোমার লাইক ডিরেকশন অফ স্পিন এন্ড এয়ার ফ্লো এগুলা। আচ্ছা, তো এখন ওই ম্যাগনাস ফোর্স এর এই ভিডিওর আগে তো আমরা আগে আরেকটা জিনিস দেখে নিয়েছিলাম, কি যে টার্বুলেন্ট ফ্লো কখন হয়। তো আমরা এর আগে যে ল্যামিনার এন্ড টার্বুলেন্ট ফ্লো নিয়ে যখন নাকি ডিসকাস করছি, ল্যামিনার ফ্লো নিয়ে আমরা বেসিক্যালি ডিটেইলে ডিসকাস করছিলাম যে কখন ল্যামিনার ফ্লো হবে অল্প ভেলোসিটিতে, যখন লো ভেলোসিটিতে থাকে তো তখন ল্যামিনার ফ্লো হয়। একটা সার্টেন ভেলোসিটি থাকে, যে একটা বাউন্ডারি থাকে, যে এত ভেলোসিটির বেশি যদি চলে যায় তো তখন কি হবে, টার্বুলেন্ট ফ্লো হওয়া শুরু হবে, ঠিক আছে। তো এমন টাইপের ব্যাপারটা ছিল। তো এখন আমরা এখানে থেকে একটা ব্যাপার বুঝে গেছি, কি যে যত হাই স্পিডে মুভ করবা টার্বুলেন্ট ফ্লো হওয়ার পসিবিলিটি তত বেশি, যত লো স্পিডে মুভ করবা তত ল্যামিনার ফ্লোতে না, এর জন্য না। চুল বড় রাখলেও ক্যামেরা অন রাখতাম মাঝে মাঝে, মাঝে মাঝে অফ করতাম। এখন এই ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার, এর জন্য অন্য সময় মশারি টাঙানো থাকে, বুঝছো। আচ্ছা, তো তাহলে যেই কথাটা বলতেছিলাম, দেখো কাবিও, যে আমরা যখন নাকি কি করতেছি এখানে ল্যামিনার এন্ড টার্বুলেন্ট ফ্লো এর মধ্যে ডিফারেন্স যখন বলতেছিলাম, তো তখন কি বলছি যে ল্যামিনার ফ্লো থেকে টার্বুলেন্ট ফ্লো এ আমাদের একটা ট্রানজিশন ভেলোসিটি আছে, ঠিক আছে। যে এত ভেলোসিটির বেশিতে যদি মুভ করে তো তখন কি হবে, টার্বুলেন্ট ফ্লো হবে, এমন ব্যাপারগুলি বলছিলাম না। ওই যে সুইম স্যুটের ব্যাপার যে আদিব জিজ্ঞাসা করছিল লাস্ট ক্লাসে, তো তখন আমরা কি বলছিলাম, যে নর্মাল অ্যাটায়ারে থাকলে পরে তখন যত ভেলোসিটি এক্সিড করলে টার্বুলেন্ট ফ্লো হইতো, এখন তুমি যদি একটা স্ট্রিমলাইন ডিজাইনের কোন একটা স্যুট পরো তো তখন কি হবে, ওই লিমিটটাকে তখন আরো এনহান্স করে দিবে, বাড়ায় দিবে, তাই না। তো এখন এখানে আমাদের যখন নাকি কোন একটা স্পিনিং বল, ঠিক আছে, এই একটা বল এমন স্পিন করতেছে, এমন স্পিন করতেছে, কোন ডিরেকশন, এটা কেমন টাইপের ডিরেকশন, ক্লকওয়াইজ নাকি? হ্যাঁ আচ্ছা, তো এখন বলটা এইদিকে যাইতেছে, মনে করো টুয়ার্ডস রাইট যাচ্ছে। সো দ্য বল অ্যাজ আ হোল ইজ মুভিং টুয়ার্ডস রাইট, এন্ড রাইটে যাচ্ছে, এন্ড ইট ইজ হোয়াট, এন্ড ইট ইজ রোটেটিং নাকি। হ্যাঁ সো রাইটে যাচ্ছে প্লাস রোটেট করতেছে। এখন রোটেশনের জন্য একটা বড় ব্যাপার হয়, দেখো তো কি হয়। আপার পার্ট অফ দ্য বলের কথা খেয়াল করো, বলটা তো অ্যাজ আ হোল গোয়িং টুয়ার্ডস রাইট, এটা তো আছেই। এখন আপার পার্ট অফ দ্য বল কোন দিকে স্পিন করতেছে, যদি ক্লকওয়াইজ ডিরেকশন হয়, স্পিনিং ডিরেকশন, তো তাহলে আপার পার্ট অফ দ্য বল ইজ অলসো গোয়িং টুয়ার্ডস রাইট, এন্ড দ্য বল অ্যাজ আ হোল ইজ অলসো গোয়িং টুয়ার্ডস রাইট নাকি। হ্যাঁ তো তাহলে টপ অফ দ্য বল ভেলোসিটিটা কি বেশি, তাই তো। হ্যাঁ আর বটম অফ দ্য বলের কথা যদি তুমি চিন্তা করো, অ্যাজ আ হোল দ্য বল ইজ মুভিং টুয়ার্ডস রাইট, যে বলটা পুরো বডি অফ দ্য বল তো রাইটে যাচ্ছে, কিন্তু বটম পার্ট অফ দ্য বল যেটা নাকি স্পিন করতেছে না, তো ডিউ টু স্পিনিং বটম হাফ অফ দ্য বল সে কি করতেছে, কোন ডিরেকশনে মুভ করার ট্রাই করতেছে, লেফটে। লেফটে। সো তাহলে এই যে সে এখন লেফটে মুভ করার ট্রাই করতেছে, সো তাহলে অ্যাজ আ হোল যখন নাকি আমরা চিন্তা করব, আপার পার্ট অফ দ্য বলে ভেলোসিটিটা বেশি হবে রেজাল্টেন্ট, নাকি লোয়ার পার্ট অফ দ্য বলে রেজাল্টেন্ট ভেলোসিটিটা বেশি হবে। আপার পার্টে। আপার পার্টে ভেলোসিটি বেশি, লোয়ার পার্টে ভেলোসিটি কম, তাই তো। হ্যাঁ
তো এই যে আমাদের বলের কি হইতেছে, বলটা যদি স্পিন না করতো ডিরেক্টলি জাস্ট টুয়ার্ডস রাইট যাইতো, তো তাহলে পরে এরকম কোন আমাদের ডিফারেন্স ইন ভেলোসিটি আসতো না, যে আপার পার্টে বেশি ভেলোসিটি লোয়ার পার্টে কম ভেলোসিটি, এমন কোনো ব্যাপার হইতো না। কিন্তু যেহেতু, গুড ইভিনিং মাশরিক, সো যেহেতু বলটা কি করতেছে, স্পিন করতেছে, সো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই যে বলটা স্পিন করার জন্য আপার পার্ট অফ দ্য বল হ্যাজ আ গ্রেটার ভেলোসিটি, বিকজ আপার পার্টের স্পিনিং ডিরেকশনটা টুয়ার্ডস দ্য ডিরেকশন অফ দ্য বল, আর লোয়ার পার্টের স্পিনিং ডিরেকশনটা কি, অপোজিট টু দ্য ডিরেকশন অফ মুভমেন্ট অফ দ্য বল। তো তার মানে এখানে কি হইতেছে, দেয়ার ইজ আ ভেলোসিটি ডিফারেন্স, তাই তো? যেহেতু বলের দুই এন্ডে ভেলোসিটি ডিফারেন্স আছে, তো এর জন্য কি হবে, এর জন্য বলের পাশ দিয়ে যে এয়ার যে মুভ করতেছে, ঠিক আছে, বলের পাশ দিয়ে যে এয়ার যাবে, এয়ারের ভিতর দিয়ে তো বলটা মুভ করতেছে, তো এখন কি হবে, যেখানে যেই পার্ট অফ দা বলে ভেলোসিটি বেশি, ওই পার্টে কি হবে, টার্বুলেন্ট ফ্লো হওয়ার পসিবিলিটি বেশি নাকি ল্যামিনার ফ্লো? লামিনার ফ্লো। ভেলোসিটি বেশি, ভেলোসিটি বেশি ও হলে বেশি, টার্বুলেন্ট হওয়ার আচ্ছা। পসিবিলিটি থাকে, বুঝছো? সো তাহলে ও ভেলোসিটি আচ্ছা, যেখানে বেশি, এক্সিডের ব্যাপারে তখন আর কি লামিনারটা হইতো, ওইটাই। যদি আমরা এখানে এক্সিডের ব্যাপারটা আনতাম। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। তো তাহলে এখানের মধ্যে আমাদের কাজটা কি, যে বলের দুইটা পার্টে কি আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ভেলোসিটির মুভমেন্ট আছে, যে স্পিন করতেছে দেখে আপার পার্ট অফ দা বলের ভেলোসিটি বেশি, লোয়ার পার্ট অফ দা বলের ভেলোসিটি কম। সো এর জন্য কি হবে, এর জন্য দা রেজাল্টেন্ট, আমাদের যেই ভেলোসিটি দুইটা, ভেলোসিটি ডিফারেন্সের জন্য উপরে আর নিচে ডিফারেন্ট টাইপ অফ প্রেসার ক্রিয়েট করে, ঠিক আছে? তোমাদের ম্যাগনাস ফোর্সের ভিডিওর মধ্যে দেখছো না, যে কি করবে, এক জায়গায় যদি টার্বুলেন্ট ফ্লো বেশি হয়, আরেক জায়গায় যদি কম হয়, অর এক জায়গায় যদি বেশি স্পিডে মুভ করে আর আরেক জায়গায় যদি কম স্পিডে মুভ করে, তো তখন কি হবে, দেয়ার উইল বি অ্যান ওভারঅল ফোর্স অন দা বল, যে বলটার স্পিনিং মুভমেন্টের জন্য, বিকজ দা বল ইজ স্পিনিং, তো এর জন্য তার কি হচ্ছে, তার উপর একটা রেজাল্টেন্ট ফোর্স আসবে, ইদার আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড। ওটা ডিপেন্ড করবে কিসের উপর, টার্বুলেন্ট ফ্লো কোথায় বেশি আছে এন্ড টার্বুলেন্ট ফ্লো কোথায় কম আছে, এইগুলা জিনিসের উপর ডিপেন্ড করে ইভেন্চুয়ালি কি হবে, দেয়ার উইল বি আ রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং অন দা বল। তো তাহলে ম্যাগনাস ফোর্সটা, যদি রেজাল্টেন্ট ম্যাগনাস ফোর্স ডাউনওয়ার্ড হয়, তো তখন বলটা কি করবে, এরকম ডিপ করবে। যে ফুটবলারদের এখানের মধ্যে কয়েকটা ব্যাপার যদি তোমরা দেখো, নরমালি ফুটবল খেলা দেখলে এরকম কয়েকটা ব্যাপার ইমাজিন করা যায় বা রিলেট করা যায়। যে মনে করো গোলপোস্টটাকে আমি সাইড ভিউতে দেখাই, তো মনে করো মেসি একটা ফ্রি কিক মারছে, হ্যাঁ, মেসি একটা ফ্রি কিক মারছে, দাঁড়া আমি ফার্স্টে ফ্রন্ট ভিউতেই দেখাই। সো এইটা হলো গোল পোস্ট, এই হলো গোলকিপার দাঁড়ায় আছে। তো এখন এরকম ফ্রি কিক যেখানে নেয়, ওখানে সামনে কি করে, একটা ওয়াল দাঁড়া করায় রাখে না, যে অনেকগুলা প্লেয়ার যে দাঁড়া হয়ে থাকে, তো এরকম মনে করো একটা ওয়াল ক্রিয়েট করে রাখছে। তো এই হলো বল। তো এখন মেসির কি করা লাগবে, ওয়ালের উপর দিয়ে বলটাকে মারতে হবে, ঠিক আছে? তো ওয়ালের উপর দিয়ে যদি যাইতে হয়, প্লেয়ার গুলা তো নর্মালি ফুটবলাররা তো অনেক লম্বা হয়, তাই না? খাটোরাও থাকে, মেসি তো নিজেই 5'7", সো তাহলে নর্মালি ফুটবলাররা এরকম লম্বা হয়, এন্ড ওয়ালে যারা দাঁড়ায় তারা নর্মালি এরকম লম্বা প্লেয়ার থাকে। তো এরকম লম্বা প্লেয়াররা যখন নাকি কি করলো, লম্বা প্লেয়াররা যখন নাকি এরকম ওয়ালের সামনে দাঁড়াইছে, তো তখন মেসির এখন কি করা লাগবে বলতো কাবিও, বলটাকে ওয়ালের উপর দিয়ে নিতে হবে। কিন্তু বল যদি ওয়ালের উপর দিয়ে যায়, তো তখন আবার একটা রিস্ক থাকে না, যে গোল পোস্টের তো একটা সার্টেন হাইট আছে, তো মেসি যদি বেশি উপর দিয়ে মারে, সে যদি বেশি উপর দিয়ে মারে, তো তাহলে বলটা গোল পোস্টের উপর দিয়ে চলে যাবে, তো তাহলে তার গোল হবে না। তো এটা দিয়ে কোনো লাভ হইলো, যত উপরে মন চায় বল মাইরে তো লাভ নাই। তো সে কি করবে, বলটাকে এমন ভাবে স্পিন করাবে, সে কিক করতে সময় বলটাকে এমন ভাবে স্পিন করাবে, তাহলে যেন কি হয়, বলটা এয়ার দিয়ে যখন যাচ্ছে তখন এই ডিরেকশনে এমন স্পিন করতেছে, তো স্পিন করলে যেন কি হয়, ম্যাগনাস ফোর্সটা যেন এরকম নিচের দিকে ফিল করে, ঠিক আছে? কি অবস্থা, বাইরে কি ঝড় হইতেছে নাকি? হ্যাঁ। বাইরে তো মানে বাতাস আসতেছে, এখানে বাসার বাসার দরজা জানালা সে বাড়ি খাইতেছে। দাঁড়াও 1 মিনিট বন্ধ করে আসি। ওকে, সো তাহলে পরে আমরা যে জিনিসটা ডিসকাস করতেছিলাম, দেখো যে এই ফুটবলাররা যখন নাকি এরকম ফ্রি কিক নেয়, তাদের এই ফ্রি কিকের মধ্যে একটা ওয়ার্ড থাকে ডিপ, ঠিক আছে? বলটা ডিপ করা মানে কি, বলটা এরকম উপর দিয়ে যাচ্ছে, দেন কি করবে, বল এরকম
গোল পোস্টের কাছে এসে হঠাৎ করে এরকম নেমে যাবে। তো তাহলে বলটা তুমি জাস্ট যদি বরাবর হিট করো, যদি তুমি বলটাকে কোনো স্পিন না দাও, তো তাহলে কিন্তু বলটা গ্র্যাভিটির জন্য নিচে নামতে অনেক দেরি করবে। যে জাস্ট দ্য ফোর্স অফ গ্র্যাভিটি, সে যদি বলটাকে নিচে নামানোর ট্রাই করে, ইয়েস দ্য বল উইল ইভেনচুয়ালি কাম ডাউন, কিন্তু গোল পোস্টের উপর দিয়ে চলে যাওয়ার পরে এরপর যদি নিচে নামে তাইলে তো আর লাভ নাই। তো কি করতে হবে, প্লেয়াররা ওইরকম ভাবে বলটাকে স্পিন করায়। তো এই যে ম্যাগনাস ফোর্সের এই ব্যাপারটা, দেন ওই যে লাস্ট দিন যে তোমাদেরকে জিজ্ঞাসা করছিলাম রবার্তো কার্লোসের নাম শুনছো নাকি, তো অনেকজনে সারপ্রাইজিংলি বলছো না। তো এখন এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, রবার্তো কার্লোসও বলটাকে যেভাবে করে হিট করছে বুঝছো, তার বল দেখে মনে হয়েছে কি, তার শুট দেখে মনে হয়েছে বলটা মনে হয় গোল পোস্টের এই যে বাইরে দিয়ে চলে যাবে, এমনি চলে যাবে। তো গোলকিপার নড়েও নাই বুঝছো, গোলকিপার ওখানে সাইড থেকে নড়েও নাই। দেন কি হয়েছে, বলটা যেহেতু এরকম সাইড স্পিন করতেছে, তো তাহলে কি আসছে, বলের উপর একটা ম্যাগনাস ফোর্স ছিল টুয়ার্ডস লেফট। তো বলটা টুয়ার্ডস লেফট একটা ম্যাগনাস ফোর্স পেয়ে ইভেনচুয়ালি সুইং করে কি করছে, গোল পোস্টের ভিতরে ঢুকে গেছে বুঝছো। তো তাহলে এইগুলো হলো আমাদের কয়েকটা ব্যাপার যেগুলো কি স্পোর্টস এর মধ্যে এরকম ম্যাগনাস ফোর্স এর ব্যাপারগুলি কাজ করে। তো ম্যাগনাস ফোর্স অ্যারাইজ করে কিভাবে, এইটা জাস্ট তোমাদেরকে শেখানোর জন্য এই ভিডিওটা দিছিলাম, যে ওখানের মধ্যে ম্যাগনাস ফোর্স অ্যারাইজ করবে কখন কাবিও, যে বলটা যদি স্পিন করে, যে যেই অবজেক্টের উপরে ম্যাগনাস ফোর্স কাজ করতে হবে ইট মাস্ট বি স্পিনিং। সে ডিরেক্ট মুভ করলে কখনো ম্যাগনাস ফোর্স থাকবে না। তো স্পিন করলে কি এমন ডিফারেন্স হয়, স্পিন করলে ডিফারেন্সটা হয় যে the relative velocities between two parts of the object, যে টপ আর বটম, লেফট আর রাইট, যে কোনো দুইটা সাইড ধরো, তাদের মধ্যে কি থাকবে, একটা ভেলোসিটি ডিফারেন্স থাকবে। ওয়াও, লাইটও বন্ধ হয়ে যাইতেছে, কি অবস্থা। ওকে, তো তাহলে যে কথাটা বলতেছিলাম কি, যে বলটা স্পিনিং অবস্থায় থাকলে তখনই কি হবে, টপ আর বটম পার্টে একটা রিলেটিভ ভেলোসিটি ডিফারেন্স থাকবে, এন্ড তখনই কি হবে, ডিউ টু দিস ডিফারেন্স ইন ভেলোসিটি দেয়ার উইল বি আ ডিফারেন্স ইন প্রেসার, আর এই প্রেসার ডিফারেন্সের জন্য একটা রেজাল্টেন্ট ফোর্স থাকবে, যে ফোর্সটাকে আমরা কি নাম দিছি কাবিও, ম্যাগনাস ফোর্স। বুঝতে পারছো, কাবিও তো মনে নিজেই নাই। আচ্ছা, ওকে। সো এরপরে প্রভা বলছিল তোমায়, তোমার প্রবলেম আছে। আচ্ছা, নিউটনিয়ান ফ্লুইড কি, নিউটনিয়ান ফ্লুইডের ব্যাপারটা হলো যে যে নাকি নিউটনের ফ্লুইডের ল ওবে করে। হোয়াট ডাজ দ্যাট মিন, যে তার ভিসকসিটি চেঞ্জ হয় না, এই ব্যাপারটাই বলছে, যে ভিসকসিটি চ্যাপ্টারটা শেষ হলে তখন আমরা ওইটা নিয়ে বলবো আর কি, বুঝছো, যে ভিসকসিটি চ্যাপ্টারের লেকচারটা আজকে দিব। তো তো ওইটা দেখার পরে দেন আমরা ওই নিউটনিয়ান ফ্লুইড কি জিনিস ওইটা আরো ভালো মতো বুঝতে পারবা, যে কোন একটা স্ট্রেস অ্যাপ্লাই করলে তো তখন সে কি করবে না, তখন সে তার ভিসকসিটির মধ্যে কোনো চেঞ্জ আনবে না। যে আমরা যদি পিডিএফটা অন করি, লেট মি সি, এই যে নিউটনিয়ান ফ্লুইডের ভিসকসিটির ব্যাপারটা কি, এই যে নিউটনিয়ান ফ্লুইডস ভিসকসিটি রিমেইনস কনস্ট্যান্ট নো ম্যাটার দ্য অ্যামাউন্ট অফ শিয়ার অ্যাপ্লাইড ফর আ কনস্ট্যান্ট টেম্পারেচার। তো তার মানে টেম্পারেচার অফ দ্য লিকুইড যদি কনস্ট্যান্ট থাকে, বুঝছো, টেম্পারেচার অফ দ্য লিকুইড যদি কনস্ট্যান্ট থাকে, তো তাহলে পরে কি হবে, তাহলে যতই তুমি ফোর্স অ্যাপ্লাই করো না কেন ভিসকসিটি অফ দ্য লিকুইড চেঞ্জ হবে না। ওই ব্যাপারটা নিয়ে আমরা ভিসকসিটি চ্যাপ্টারটা যখন শেষ করব তখন বুঝতে পারবা আর কি। ঠিক আছে প্রভা, আচ্ছা ভাইয়া। ওকে। সো তাহলে ম্যাগনাস ফোর্সের ব্যাপারটা তো বুঝতে পারছো, বেসিক্যালি ইট উইল অ্যারাইজ ওয়েন অ্যান অবজেক্ট ইজ স্পিনিং, যে মুভ করতেছে, মুভমেন্টের সাথে তার স্পিনিং একটা ইফেক্ট থাকতে হবে। তো সে যদি এরকম স্পিনিং অবস্থায় থাকে, তো তখন কি হবে, টু পার্টস অফ ইটস বডিতে, যে কোন একটা অবজেক্ট যদি এরকম ঘুরে, তো তখন কি হবে, তার দুইটা এন্ডে দেয়ার উইল বি ডিফারেন্স ইন ভেলোসিটি। তো ভেলোসিটি ডিফারেন্সের জন্য এক জায়গায় টার্বুলেন্ট, এক জায়গায় ল্যামিনার, বা এক জায়গায় বেশি টার্বুলেন্ট, এক জায়গায় কম টার্বুলেন্ট। তো এটার জন্য কি হবে, একটা প্রেসার ডিফারেন্স ক্রিয়েট হবে। এই প্রেসার ডিফারেন্সের জন্য রেজাল্টেন্ট একটা ফোর্স আসবে, যেটাকে আমরা ম্যাগনাস ফোর্স বলি। বুঝতে পারছো, হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে। দেন আর কার কার কোন কোন ব্যাপারে প্রবলেম আছে ওই ভিডিওগুলো দেখার পর, সবার কি কারেন্ট চলে যাইতেছে নাকি, আমার তো বাসায় একটু পরে এখন লাইট ফাইটাই যাবে এমন অবস্থা।
আচ্ছা, তো তাহলে তোমাদেরকে আমি ভিসকসিটির লেকচার ভিডিওটা এখন আবার এটা দিয়ে দেই। হ্যাঁ, এই যে স্ট্রিম লাইন, এই যে এইটা দেখো, এই যে প্রত্যেকটা যে লেয়ার অফ লিকুইডের কথা বলছিলাম না পাইপের মধ্যে, তো অ্যালং দিস লাইন, যে এই লাইন বরাবর এই জায়গায় যে কোনো পয়েন্টে আমাদের ভেলোসিটিটা কি থাকবে, কনস্ট্যান্ট। এই লাইন বরাবর এখানে আমাদের ভেলোসিটিটা কনস্ট্যান্ট, যে ইচ লেয়ার অফ দ্য লিকুইড, ওগুলা ইচ লেয়ার এজ আ হোল তারা একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে, বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, ভিসকসিটি। আচ্ছা, সো তোমাদেরকে দেখো এই, ওয়াও, হ্যাঁ গেছে এতক্ষণ। ওকে, সো মেসেঞ্জার গ্রুপে ওই ভিসকসিটি চ্যাপ্টারের লেকচার ভিডিও দিয়ে দিছে, সো তাহলে এখন ওইটা দেখে ফেলো। অনেকজনই এরকম মেসেজ দিচ্ছে যে ইন্টারনেট চলে যাচ্ছে আর ইলেকট্রিসিটি চলে যাচ্ছে, সো তাহলে এরকম একটু পরে যদি লাইটনিং হওয়া শুরু করে তো ওখানে আমাদের ইলেকট্রিক্যাল কম্পোনেন্টে আরো বাজে সমস্যা হবে। তো এগুলো হওয়ার থেকে এখন আমরা ক্লাসটা শেষ করি, বিকজ মনে হয় না আর কারো কোনো প্রবলেম আছে। প্রভার প্রবলেম শেষ। আর কারো কি কোনো প্রবলেম আছে? থাকলে পরে বলো, ওগুলা ডিসকাস করে দেন ক্লাস শেষ করবো আর কি। ওকে, ঠিক আছে, সো তাহলে তোমরা ভিসকসিটি চ্যাপ্টারের ভিডিওটা দেখে ফেলো। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, সো তাহলে মাইশা কোয়েশ্চেন করছিল যে আরেকবার একটু এটা বলতে। সো আমরা এখানের মধ্যে কি বলতেছিলাম দেখো, যে ফার্স্ট এক্সাম্পলে আমরা বলতেছিলাম কি, যে একটা 20 নিউটন ফোর্স পিভটের রাইটে কাজ করতেছে 1.5 মিটার ডিস্টেন্সে। তো তাহলে তার জন্য আমরা কি বের করছি, তার জন্য আমরা মোমেন্টের ভ্যালু বের করছি আর মোমেন্টের ডিরেকশনটাও বের করে রাখছি, তাই না? সো জি মোমেন্টের ভাইয়া। ভ্যালুটা হলো 30 নিউটন মিটার আর ডিরেকশনটা হলো ক্লকওয়াইজ। তো তার মানে সে ক্লকওয়াইজ ডিরেকশনে সিস্টেমটাকে ঘোরানো ট্রাই করতেছে। এখন সেকেন্ড এক্সাম্পলে আমরা আবার একটা সিঙ্গেল ফোর্সের সিনারিও দেখলাম কি, যে এখন একটা 60 নিউটন ফোর্স কাজ করতেছে কোন জায়গায়,
পিভটের লেফটে কতটুকু ডিস্টেন্স দূরে, 0.5 মিটার ডিস্টেন্স দূরে। তো ওইটার জন্য আবার আলাদা করে আমরা মোমেন্টও বের করলাম, ডিরেকশনও বের করলাম, তাই না? জি। আচ্ছা, সো এখন মনে করো এই দুইটা ফোর্স একসাথে যদি কাজ করে সিস্টেমটার উপরে, একসাথে যদি কাজ করে, সো তাহলে সিস্টেমটা কি কোনো রোটেশন দেখাবে? না ভাইয়া। এই যে এই ব্যাপারটাই আমরা সেট আপ করছি যে যদি এই দুইটা ফোর্স একা একা কাজ করতো, যে জাস্ট একটা ফোর্স থাকতো, তো তখন একটা রেজাল্টেন্ট মোমেন্ট থাকতো। এখন এই দুইটা ফোর্স একসাথে কাজ করতেছে আর মোমেন্ট গুলো হলো সমান সমান আর অপোজিট ডিরেকশনে, তো কি করবে? একটা মোমেন্ট আর একটা মোমেন্টকে ক্যান্সেল আউট করে দিবে, ঠিক আছে? সো একটা মোমেন্ট যদি আরেকটা মোমেন্টকে ক্যান্সেল আউট করে দেয়, তো তার মানে ওভারঅল কোনো টার্নিং ইফেক্ট থাকবে না। তো এই যে একটা সিস্টেমের যদি কোনো কি না থাকে, ওভারঅল যদি কোনো টার্নিং ইফেক্ট না থাকে, তো তাহলে ওই সিস্টেমটাকে আমরা কি বলি? দ্য সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এটা হলো আমাদের মেইন ব্যাপার। সো আমরা যদি এই ব্যাপারটা স্টেটমেন্টটা নিচে লিখে রাখি যে সিন্স দ্য টু ফোর্সে কি বলে, সিন্স দ্য টু মোমেন্টস আর ইকুয়াল বাট ইন অপোজিট ডিরেকশনস, যে সিন্স the moments of the two forces are equal, কত 30 নিউটন মিটার 30 নিউটন মিটার দোনোটাই, তাই তো? সো তাহলে the moments of the two forces are equal but act in opposite directions, ইকুয়াল অ্যামাউন্ট অফ মোমেন্ট কিন্তু অপোজিট ডিরেকশনে কাজ করে, যে একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, সো তাহলে বাট অ্যাক্ট ইন অপোজিট ডিরেকশনস, সো দে ব্যালেন্স ইচ আদার অর ক্যান্সেল ইচ আদার, একই কথা। সো তাহলে সো দে ব্যালেন্স ইচ আদার, thus the system is in what? Thus the system is in equilibrium, মানে সিস্টেমটা কি করবে না, রোটেশন শো করবে না বা কোনো টাইপের টার্নিং ইফেক্ট থাকবে না তার উপর। তো এইটাই অ্যাজ আ হোল আমাদের কনসেপ্টটা। কোন কনসেপ্ট? প্রিন্সিপাল অফ মোমেন্টস। যে প্রিন্সিপাল অফ মোমেন্টস কি বলে, ইফ আ সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম, তো তার মানে তার উপরে কি হবে, সাম অফ ক্লকওয়াইজ মোমেন্ট আর সাম অফ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। যে এখানে তো ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ আমরা একটা একটা দেখলাম, তো এখানে যদি একটা একটা ফোর্স না হয় কি হইতো, চার পাঁচটা ফোর্স মিলেও যদি কাজ করতো, স্টিল যদি ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট গুলা কি হয়, একজন আরেকজনকে ব্যালেন্স করে দেয়, সো তার মানে ওভারঅল কোনো কি থাকবে না মাইশা, ওভারঅল কোনো টার্নিং ইফেক্ট থাকবে না। তো তার মানে তখন আমরা বলবো কি সিস্টেমটা কিসে আছে, ইকুইলিব্রিয়ামে। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, যখন মানে ধরো দুইটার ভ্যালু ডিফারেন্ট তখন তো ইকুইলিব্রিয়াম হবে না। এক্স্যাক্টলি, সো দুইটা ভ্যালু যদি ডিফারেন্ট হয়, তো তার মানে একটা বেশি একটা কম, তাই তো? সো তাহলে যেটা বেশি ওই ডিরেকশনে রোটেট করবে। বুঝতে পারছো? সেটা আমরা মানে এরকম হয় না যে বেশি রোটেট করবে বা কম রোটেট করবে, এটা কেমনে হয়? বেশি রোটেট করবে বা কম রোটেট করবে এটা কিভাবে হয়, এটা মোমেন্টের ভ্যালুর উপর। যে অ্যামাউন্ট অফ রেজাল্টেন্ট মোমেন্ট যদি খুবই বড় হয়, তো তার মানে কি অনেক বড় একটা রোটেশন শো করবে। আর রেজাল্টেন্ট মোমেন্ট যদি খুবই ছোট হয়, তো তার মানে রোটেট করবে কিন্তু খুবই অল্প। আচ্ছা। আচ্ছা নাজা, তুমি ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশন বলতে কি বুঝাইছো? আমি এটা ঠিক বুঝি নাই, একটু বলো তো, তাহলে আমি এটা এক্সপ্লেইন করবো আর কি। এই যে টার্ম আছে না, ওই যে ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটা যখন হয়, ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশন বলতে ওরকম আমাদের অ্যাকচুয়ালি না, ওইটা নরমাল রিঅ্যাকশন ফোর্স নামের ওরকম আমাদের ফোর্স আছে। ইকুইলিব্রিয়াম এন্ড ইনইকুইলিব্রিয়াম রিঅ্যাকশন এই টার্ম তো আমাদের অ্যাকচুয়ালি কেমিস্ট্রিতে পড়ার কথা, যে টু ওয়ে রিঅ্যাকশন থাকে না, যে কেমিস্ট্রিতে এরকম পড়ছো না, যে তোমাদের ওরকম হেইবার প্রসেসের মধ্যে, কন্টাক্ট প্রসেসের মধ্যে যে ওরকম
কি বলে অ্যামোনিয়া বানাইতে বা সালফিউরিক অ্যাসিড বানাইতে সময় ওখানে মধ্যে ইকুইলিব্রিয়াম এন্ড ইনইকুইলিব্রিয়াম রিঅ্যাকশন ওইসব টাইপের জিনিস। এখানে আমাদের ফোর্সের এখানের মধ্যে বুঝছো না যা ফোর্সের এখানের মধ্যে আমাদের বেসিক্যালি নরমাল রিঅ্যাকশন ফোর্সটা, ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশন বলতে ওরকম কোনো ফোর্স নাই। হ্যাঁ স্যার পাইথনটা যদি মিডিলে না হতো তাহলে তো ব্যালেন্স, কি বলছো বুঝি নাই। লাইক পাইথনটা যদি মিডিলে না থাকতো তাহলে তো লাইক পিভটটা মিডলে ব্যালেন্স। না থাকলেও ব্যালেন্স হয়, ঠিক আছে। ওই ব্যাপারগুলো আমরা আসবো, যে সেন্টার অফ গ্র্যাভিটির কনসেপ্ট আমরা নেক্সট ক্লাসে ধরবো। ওই সেন্টার অফ গ্র্যাভিটির ওইসব ব্যাপারগুলি ক্লিয়ার আপ করার পর দেন দেখবো যে পিভট আমাদের একদম কোনায় থাকলে পরেও ব্যালেন্স হওয়া পসিবল। তো এটা কিভাবে কি হয় ওই প্রত্যেকটা জিনিসে আমরা দেখবো আস্তে আস্তে, ঠিক আছে। পিভট জাস্ট মিডলেই থাকতে হবে এমন কোনো কথা নাই, পিভট একদম কোনাও থাকা যায়। যে কোনো জায়গায় পিভট থাকলে পরেও এটাকে ইকুইলিব্রিয়ামে রাখা পসিবল, জাস্ট ডিপেন্ড করবে কোন ডিরেকশনে ফোর্স গুলা কাজ করতেছে এন্ড কত ডিসটেন্স দূরে কাজ করতেছে। আচ্ছা, সো তাহলে আজকে আমরা যতটুকু পার্ট দেখলাম, যে ফার্স্ট অফ অল তোমাদেরকে যদি কোনো একটা সিস্টেম দিয়ে দেয় এন্ড একটা ফোর্স দিয়ে দেয়, দেন যদি বলে যে এই ফোর্সের জন্য সিস্টেমটা কোন ডিরেকশনে রোটেট করবে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, এটা তোমরা বের করতে পারবা, রাইট? সুমাইতা, ডিরেকশন গুলি বের করতে পারবা না যদি তোমাকে বের করতে বলা হয়? সুমাইতা কি শুনতেছো? এর জন্যই বেসিক্যালি তোমাদের ক্লাসে বলা হয় যে ক্যামেরা গুলো অন রাখতে, যে তোমাদের এরকম কোয়েশ্চেন করলে যদি রেসপন্স না পাওয়া যায় সো তার মানে ইউ আর বিজি ডুইং সামথিং এলস। ওকে, সো ভাইয়া ক্লাসের মধ্যে ঘুমায় যায়। ওই তো এর জন্য বেসিক্যালি ক্যামেরা অন রাখলে অ্যাটলিস্ট ওরকম অন্য কাজে বিজি হইলে পরেও ওখানের মধ্যে কি করা যাবে, অ্যাটলিস্ট একটু সেন্স করা যাবে যে কোয়েশ্চেন জিজ্ঞাসা করলে তোমার অ্যাটেনশনটা অ্যাকচুয়ালি কোন জায়গায় আছে, বুঝছো? তো তোমাদেরকে আমি ওরকম একটা ফ্রিডম দিছিলাম যে ক্যামেরা তোমরা অফ রাখলেও আমি যদি কোয়েশ্চেন করি তোমরা যদি ইমিডিয়েটলি অ্যান্সার দাও, সো দেন তখন একটা তাও মনে হয় কি যে ইউ আর অ্যাকচুয়ালি লিসেনিং টু মাই লেকচার। কিন্তু তোমরা যদি ক্লাসটা জয়েন দিয়ে অন্য কোনো কাজ করতে থাকো সো তাহলে এই ব্যাপারগুলোতে অ্যাকসেপ্টেবল না। যে তোমাদের সিনিয়রদের, তোমরা যে কোনো ব্যাচের সিনিয়রদের তোমাদের জিজ্ঞাসা করতে পারো যে আমার ক্লাসে ওরা যেরকম ভাবে কি পায়, আমার থেকে এরকম ফ্রিডম গুলি পাচ্ছে যে দে ক্যান কিপ দেয়ার ক্যামেরা অফ এন্ড এভরিথিং, বাট তারা আমার জন্য অ্যাটলিস্ট এতটুকু রেসপেক্ট রাখে কি যে আমি যদি কোনো কোয়েশ্চেন করি সাথে সাথে তারা মাইক আনমিউট করে অ্যানসারটা দিবে, বুঝতে পারছো? সো যদি এরকম ভাবে তোমাদের কাছ থেকে আমি রেসপন্স না পাই দেন তাহলে পরদিন থেকে আবার ওরকম এনফোর্স করা লাগবে ক্যামেরা সারাক্ষণ অন রাখার, বুঝতে পারছো? সো তোমাদের নিজেরা এন্ড নিজেদের ফ্রেন্ডসদেরও এই ব্যাপারগুলোকে পুরোপুরি ক্লিয়ার করে রাখবা যে এরকম টাইপের এগুলা কিন্তু খুবই বাজে ব্যাপার, বুঝছো? যে তোমাদেরকে ওরকম একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে এন্ড ইউ আর নট অ্যাকচুয়ালি পেইং অ্যাটেনশন এন্ড এখন পর্যন্ত মনে করো যে ওর কাছ পর্যন্ত মেসেজ পৌঁছায় নাই, যে ওর নাম যে কতবার করে ডাকছে এখন পর্যন্ত কিন্তু ওর কোনো রেসপন্স আসে নাই, তো তার মানে কি সে নিশ্চয়ই অন্য কোনো কাজের মধ্যে আছে, জয়েন দিয়ে অন্য কোনো জায়গায় চলে গেছে। এখন ব্যাপারটা তো লস, তো এখানে মধ্যে পরে যায় বলবে কি যে অনলাইন ক্লাসে বুঝি না কিছু। এখন তোমাদেরকে যেমন ভাবে এখানে পড়ানো হইতেছে দিস ইজ দ্য বেস্ট ইউ ক্যান গেট ইন অনলাইন ক্লাস, যে তোমাদের একদম বেসিক্যালি পুরো একটা বোর্ড, যে আমরা বোর্ডে নরমালি যেমন ভাবে লিখতাম ওইভাবে করে লেখা হচ্ছে, একদম পুরা বোর্ডে যেরকম হাতে মার্কার দিয়ে লিখতাম একদম এক্স্যাক্টলি ওইভাবে করে আমি আমার আইপ্যাডে লিখতেছি। দেন ক্লাসের মধ্যে তোমাদেরকে যেরকম কোন একটা কিছু বোঝানোর পর দেন কোয়েশ্চেন করে তোমাদের কাছ থেকে অ্যান্সার নিতাম, এক্স্যাক্টলি ওই জিনিসটাই হচ্ছে। বাট হোয়াট ইজ হ্যাপেনিং, ইউ আর বিং এট ইউর কমফোর্ট জোন, বাসায় থেকে ইউ আর বিং এবল টু অ্যাটেন্ড দ্য ক্লাসেস, দেন তুমি তোমার নিজের মতো করে কোয়েশ্চেন্স গুলি আস্ক করতে পারতেছো, দেন আমি এগুলার অ্যান্সার গুলি দিতে পারতেছি। সো এখানের মধ্যে তোমাদের লিস্ট একটা রেসপন্সিবিলিটি থাকে যে টিচার যে টাইপের কাজ করতেছে ওইটার জন্য তোমরা কি করবা, অ্যাটলিস্ট ক্লাসের মধ্যে রেসপন্ড করবা। যদি তোমরা এই জিনিসটা না করো দেন নেক্সট ক্লাস থেকে এভরিওয়ান উইল হ্যাভ টু কিপ দেয়ার ক্যামেরা অন अगेन, বুঝতে পারছো? সো তোমাদের সব ফ্রেন্ডদেরকে এই ব্যাপারটা জানায় রাখবা। ওকে ভাইয়া। ওকে, সো আজকের ক্লাস আমাদের এইটুকুই।
আল্লাহ হাফেজ। এন্ড ভাই রামাদানের টাইমিং ভাইয়া নিয়ে কিছু আসসালামু বলবেন? আলাইকুম। রামাদানের টাইমিং ওটা 4:30 তে ওরকম শুরু হবে ফিজিক্স ক্লাস, অমন টাইপের একটা ডিসিশন নেওয়া হয়েছে, সো এটা আমরা জানাবো পরে নেক্সট ক্লাসে, আজকে না। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, গুড বাই ভাইয়া। গুডবাই। ওকে, সো তোমাদেরকে লাস্ট ক্লাসে ভিসকসিটি চ্যাপ্টারের উপর লেকচার ভিডিওটা দেওয়া হয়েছিল। লেকচার ভিডিওটা এত বেশি বড় না, 50 মিনিটস এর মতো এরকম ছিল, তাইলে পরে পুরোটা ধরে আমাদের ভিসকসিটি ডিসকাস করা লাগে নাই, বিকজ ভিসকসিটি কনসেপ্টটা আমাদের এত বেশি কঠিন কিছু না। যে ভিসকসিটির কনসেপ্টের ব্যাপারটা কি ছিল, যে একটা ফ্লুইড কত ইজিলি আর কত লেস ইজিলি ফ্লো করবে, ঠিক আছে। ভিসকসিটি ব্যাপারটাই হলো লিকুইডের ভিতরে বা ফ্লুইডের ভিতরে ইন্টারনাল যে ফ্রিকশনের ব্যাপারটা থাকে, ওই জিনিসটা হলো ভিসকসিটি। যে একটা লিকুইড যত বেশি আঠালো হবে, ঠিক আছে, যে একটা লিকুইড যত বেশি ভিসকাস হবে, আমরা বাংলা এটাকে কি বলি, ওরকম আঠালো, অর যেটা নাকি কি করতে চায় না, ইজিলি ফ্লো করতে চায় না, ঠিক আছে। মনে করো যে মধু, ঠিক আছে, হানি যদি থাকে, তো হানি কি করে, তুমি মনে করো এটাকে পোর করতেছো, হানির কোন একটা কৌটা থেকে তুমি এটাকে ঢালতেছো, তো তখন এটা কি করতে চায় না, এত ইজিলি ফ্লো করতে চায় না, এটা লেগে থাকতে চায় ওরকম। কিন্তু পানি ঢাললে পরে পানিটা কি করে, আরো হানির থেকে ইজিলি ফ্লো করে চলে যায়, তাই তো। সো এরকম টাইপের ব্যাপারটা, সো এই ব্যাপারগুলা থেকে আমরা ওরকম আলাদা করে, যে হানি যেটা নাকি ইজিলি ফ্লো করতে চাচ্ছে না, ওটাকে আমরা বলি কি, মোর ভিসকাস একটা ফ্লুইড, আর যে নাকি ইজিলি ফ্লো করে তাকে আমরা কি বলি, লেস ভিসকাস বলি, এমন টাইপের ব্যাপার। সো তাহলে ভিসকসিটির ব্যাপারটাই হলো যে একটা লিকুইড বা একটা ফ্লুইড কত ইজিলি ফ্লো করতে পারতেছে, ওই ব্যাপারটা, ঠিক আছে। তো এইসব ব্যাপারগুলা নিয়ে আমাদের ডিটেইলে ওরকম ভিডিওর মধ্যে ডিসকাশন ছিল, ওখানের মধ্যে মনে হয় না কোনো প্রবলেম আছে। এখন ওখানের মধ্যে আমরা একটা জিনিস নিয়ে বলছিলাম কি, যে ভিসকসিটির ভ্যালুটা কত। এই যে ফার্স্ট অফ অল এই যে মার্ক করা আছে এখানেও, যে দিস ফ্রিকশনাল ফোর্স ইন ফ্লুইডস ইজ ডিউ টু হোয়াট, ইজ ডিউ টু দ্য ভিসকসিটি। তো এখন ভিসকসিটির একটা মেজারমেন্ট করা যায়, যে ভিসকসিটি কত বেশি হবে নাকি কম হবে, ওটা কিসের উপর ডিপেন্ড করে, কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটির উপর। তোমরা M1 এ অলরেডি এই জিনিসটা তো পড়ছো না, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন নিয়ে, যে ফ্রিকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নরমাল রিঅ্যাকশন ফোর্স, যে নরমাল রিঅ্যাকশন ফোর্স যত বেশি হবে, এই জিনিসটা নিয়ে রাফিনি তো আমাকে পিকচার পাঠাইছিল না গতকালকে, যে ওই একটা অ্যান্সার, যে তোমার নরমাল রিঅ্যাকশন ফোর্সের ভ্যালু যত বেড়ে যাবে তত কি হবে, ফ্রিকশনের ভ্যালু বাড়বে, আর নরমাল রিঅ্যাকশন ফোর্সের ভ্যালু যত কমবে তত কি হবে, ফ্রিকশনের ভ্যালু কমে যাবে, রাইট। সো তাহলে ওই যে আমাদের একটা কোয়েশ্চেন ছিল তোমাদের, যে বুকলেটের মধ্যে একটা মানুষ এমন করতেছে, একটা বক্সকে পুশ করে নিয়ে যাচ্ছে, আরেকজন একটা বক্সকে পুল করে নিয়ে যাচ্ছে। সো কোন সময় তার বেশি ওয়ার্ক ডান করা লাগে, কোন সময় তার কম ওয়ার্ক ডান করা লাগে, তো এইটার অ্যান্সারের সাথে আমাদের এই যে এই কনসেপ্টটা নিয়ে আসতে হয়, যে ফ্রিকশনাল ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু হোয়াট, নরমাল রিঅ্যাকশন ফোর্স। এটা কোশ্চেনের মধ্যেই তোমাকে স্টেট করে দিবে, সো এটা নিয়ে আমাদের এত বেশি মাথা ঘামানোর দরকার নাই। তো এই ব্যাপারটা তোমাদের এমনিতে M1 থেকেও জানার কথা, বাট ফিজিক্সে যেহেতু আলাদা করে বলে নাই, তো এর জন্য কোয়েশ্চেন যদি আসে তোমাকে স্টেট করে দিবে যে ফ্রিকশনের সাথে নরমাল রিঅ্যাকশন ফোর্সের রিলেশনশিপটা এরকম। ওকে, সো এখন এখানের মধ্যে বেসিক্যালি কাজটা কি, যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের নাম কি, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের নাম হলো এটা, ঠিক আছে। যে এই n লিখে n এর লেজটা এরকম বড় করে দিবা, সো এটাকে কি বলা হয়, এটা বলা হয়, ঠিক আছে। এটা গ্রিক লেটার একটা, এটার নাম হলো কি, এটা। তো এখন এই এটার ভ্যালু যত বেশি, ভিসকসিটির ভ্যালু তত বেশি, এটার ভ্যালু যত কম, ভিসকসিটির ভ্যালু তত কম, ঠিক আছে। জাসরিন মনে হয় এতক্ষণ ঘুম থেকে উঠছে, চোখ কসলাইতেছে। আরে ভাইয়া নামাজ পড়তেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখি, যে কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটির ভ্যালু যত বেশি, ভিসকসিটির ভ্যালু তত বেশি হবে, এন্ড ভাইস ভার্সা, তো যেটা অলরেডি মাত্র বললাম। তো এখন লিকুইডের জন্য আমাদের একটা রিলেশনশিপ আছে টেম্পারেচারের সাথে, যে আমরা মনে করো যে শীতকালে মেয়েরা নরমালি ওরকম, ছেলেরা আমরা চুলে তেল এত বেশি দেই না নরমালি, মেয়েরা ওরকম এখন এত বেশি দিতে চায় না, কিন্তু নরমালি মেয়েরা যে চুলে যে তেল দেয়, নারিকেল তেল আছে না কাবিও, তো নারিকেল তেল হ্যাঁ। কিন্তু শীতকাল আসলে পরে কিন্তু ওগুলো জমে যায়, তাই না। হ্যাঁ
তো তাহলে ওই নারিকেল তেলের ওই জিনিসটা যে শীতকাল আসলে যে জমে যায়, তো ওই ব্যাপারটা থেকে কিভাবে করে অ্যাভয়েড করা যায়, বা শীতকালে কি তাহলে মাথায় তেল দিবা না? শীতকালেও তো মানুষজন মাথায় তেল দেয়, তো তাহলে পরে ওই ব্যাপারটা তারা কিভাবে অ্যাকমপ্লিশ করে? তারা ওই যে জমে গেছে বা ওই যে নারিকেল তেলের কি হয়ে গেছে, ভিসকসিটি বেড়ে গেছে, যে নারিকেল তেলটা কি করতে চাচ্ছে না, ইজিলি ফ্লো করতে চাচ্ছে না, তো তখন কি করা হয়, নারিকেল তেলটাকে গরম করে, ঠিক আছে? ওইটাকে যদি হিট দেয় তো তখন কি দেখা যায়, তখন আবার ওইটা কি করে, ইজিলি ফ্লো করে। বুঝতে পারছো? সো তার মানে ভিসকসিটির সাথে টেম্পারেচারের একটা রিলেশনশিপ আছে। কেমন টাইপের রিলেশন? যে টেম্পারেচার যদি বাড়ায় দাও, যে কোনো একটা লিকুইডের জন্য টেম্পারেচার যদি ইনক্রিজ করো, তো তখন সে কি করবে, তখন সে ইজিলি ফ্লো করবে, মানে তার ভিসকসিটি কি হলো, কমে গেল। বুঝতে পারছো? তো তাহলে টেম্পারেচারের সাথে লিকুইডের ভিসকসিটির রিলেশনশিপ হলো এমন টাইপের কি, যে টেম্পারেচার যত বাড়ে ভিসকসিটি তত কমে যায়, তো তার মানে লিকুইডটা তত ইজিলি ফ্লো করতে পারে। ওকে, তো এমন টাইপের একটা ব্যাপার। তো এই জিনিসটা তোমাদেরকে এই যে টাইপ অফ লাভা দিয়ে ওরকম এক্সাম্পল এখানে মধ্যে একটা কোয়েশ্চেনও পাবা, কোয়েশ্চেন পেপার বুকলেট কিনছো না, ওখানে মধ্যেও পাবা তোমরা এই কোয়েশ্চেনটা, যে রায়োলাইটিক লাভা এন্ড ব্যাসাল্টিক লাভা, এই দুইটা ডিফারেন্ট টাইপ অফ লাভার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট এরকম আমাদের কি হয়, মাউন্টেন ক্রিয়েট করে, যে ভলকানিজম হয়ে যে লাভাগুলি বের হয়ে আসে, তো ওখানের মধ্যে কি হয়, রায়োলাইটিক লাভা দিয়ে এরকম স্টিপ স্লোপের একটা মাউন্টেন ক্রিয়েট করে, আর ব্যাসাল্টিক লাভার এটা কি হয়, এমন স্প্রেড আউট হয়ে যায়, যে হাইট এত বেশি থাকে না কিন্তু উইডথ তো অনেক বেশি বেড়ে যায়, এমন টাইপের ব্যাপার। সো এই ব্যাপারগুলো কেন হয়, এই জিনিসটা এখানের মধ্যে আমরা এক্সপ্লেন করছিলাম, যে এই যে দেখো লাভা টাইপ, ব্যাসাল্টিক লাভা, অ্যান্ডেসাইটিক লাভা এন্ড রায়োলাইটিক লাভা, তাদের কম্পোজিশনের কয়েকটা ব্যাপার আছে, যে কোয়ার্টজ কত পার্সেন্ট আছে, ফেলসপার কত পার্সেন্ট আছে, এগুলো হলো মিনারেলের নাম। ঠিক আছে, কোয়ার্টজের নাম অনেক ওয়াইডলি নোন, কোয়ার্টজের নাম তোমরা নিজেরাও শুনে থাকবা, যে স্যান্ড যে আছে না, স্যান্ড মোস্টলি কি দিয়ে কম্পোজ করা, স্যান্ড মোস্টলি এই কোয়ার্টজ দিয়ে কম্পোজ করা। ঠিক আছে, তো তাহলে এই কোয়ার্টজ হলো আমাদের কি ভেরি ডিউরেবল একটা মিনারেল। তো এগুলোর সাথে আমাদের ইম্পর্টেন্ট কয়েকটা কাজ আছে, ওইগুলো তোমরা যখন নাকি ওরকম মিনারোলজি, ক্রিস্টালোগ্রাফি এইসব জিনিস নিয়ে পড়বা তখন বুঝতে পারবা। ঠিক আছে, গুড ইভিনিং মাসি। সো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, এই যে টেম্পারেচারের সাথে আমরা যে রিলেশনশিপ গুলা লিখছি, যে টেম্পারেচার ব্যাসাল্টিক লাভার হলো সবচেয়ে বেশি, সো এর জন্য তার ভিসকসিটিটা হলো সবচেয়ে বেশি। যে সিলিকা কন্টেন্ট বলছে না, সিলিকা কন্টেন্ট মানে হলো SO2 কন্টেন্ট, আর কোয়ার্টজ মানেই হলো সিলিকা। বুঝছো? তো সিলিকা যত বেশি ভিসকসিটি তত কম, সিলিকা যত কম ভিসকসিটি তত বেশি, এমন টাইপের ব্যাপার। সরি, উল্টা বলছি, যে সিলিকা যত কম ভিসকসিটি তত কম, তেমন। তো এখন এখানের মধ্যে আমাদের মেইন কম্পোজিশন নিয়ে আমাদের মাথা ঘামানোর কিছু নাই, আমাদের জাস্ট মেইন ব্যাপারটা মনে রাখতে হবে কি, যে রেড কালার দিয়ে যে মার্ক করা, কি the rate of flow of fluid through a pipe is inversely proportional to the viscosity of the fluid, মানে একটা লিকুইড বা একটা ফ্লুইড একটা পাইপের ভিতর দিয়ে কত তাড়াতাড়ি বা কত আস্তে আস্তে ফ্লো করবে, এটা কিসের উপরে ডিপেন্ড করে, ভিসকসিটির উপর। যে ভিসকসিটি বেশি হইলে সে আস্তে আস্তে ফ্লো করবে, মানে ভিসকসিটি বেশি হইলে সে ইজিলি ফ্লো করতে পারে না, এমন টাইপের ব্যাপার। তো এখন এই যে আমরা এই রিলেশনশিপটা, এটা তো আমরা ওই নোটপ্যাডের মধ্যে লিখেও দিছি, যে আমরা কিভাবে এগুলা বের করি। প্রভা, আমরা কিন্তু এগুলা যতগুলো ইকুয়েশনই দেখবা অলওয়েজ, ঠিক আছে, কোয়েশ্চেন পেপারেও যখন আমরা সলভ করব ওরকম দেখবো, যে গ্রাফ রিলেটেড যখনই কোনো কোয়েশ্চেন আসবে, we will always have to do this, যে we will have to compare the equation with that of a general equation of a straight line। ঠিক আছে, যে একটা জেনারেল ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন কি y ইকুয়াল টু mx প্লাস c, সো তাহলে কি করা লাগবে, যে ইকুয়েশনটাই আমাদের আসলো, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এগুলো তো আমরা পড়ে আসছিলাম, মনে আছে কাবিও? হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি, যেটাকে এক্সপেরিমেন্টার আমরা চেঞ্জ নিজে করতে বাড়ায় বা পারি। কমায়, তাই তো? হ্যাঁ, আর ডিপেন্ডেন্ট হ্যাঁ। ভেরিয়েবল কোনটা, যেটা নাকি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়। সো তাহলে আমরা গ্রাফ আকার প্রসিডিওর এটা ও লেভেলসে থাকতে সময় ক্লিয়ার করে আসছিলাম, তাই না? রাইসা বলো তো, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোন অ্যাক্সিসে হবে, এক্স অ্যাক্সিস নাকি ওয়াই অ্যাক্সিস? একটু জোরে বলো, বুঝি নাই তোমার কথাটা।
এক্স অ্যাক্সিসে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা থাকবে, ঠিক আছে, আর ওয়াই অ্যাক্সিসে থাকবে হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, সো তাহলে আমরা কি করব? ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে এক্স অ্যাক্সিসে ইন্ডিপেন্ডেন্ট আর ওয়াই অ্যাক্সিসে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলা। আচ্ছা, তো এখন আমরা কি করি, মেইনলি আমরা ওয়াই অ্যাক্সিসে যাকে প্লট করি, ঠিক আছে, যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে অলওয়েজ ইকুয়েশনের সাবজেক্ট বানাই, বুঝছো? ওয়াই অ্যাক্সিসে যেটাকে প্লট করব এটাকে কি করি, ইকুয়েশনের সাবজেক্ট বানাই, দেন এটাকে নিয়ে কি করি, আমরা এরকম গ্রাফ প্লট করি। তো এখন এখানের মধ্যে আমাদের মেইন ব্যাপারটা দেখো অপূর্ব, যে আমাদের কোন একটা গ্রাফ স্ট্রেট লাইন হবে নাকি একটা কার্ভ হবে, এটা কিসের উপর ডিপেন্ড করে? ইকুয়েশনের উপর। ইকুয়েশন না, এখানে ইকুয়েশন ওইটা অন্য ব্যাপার। রিলেশনশিপের উপর। এখানের মধ্যে বেসিক্যালি গ্রেডিয়েন্ট রিলেটেড আমাদের মেইন ব্যাপারটা, যে একটা স্ট্রেট লাইন আর একটা কার্ভের মধ্যে ডিফারেন্সটা কিসে, গ্রেডিয়েন্টে, তাই না? যে একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট কি হয়, হ্যাঁ অলওয়েজ কনস্ট্যান্ট, তাই তো? তো হ্যাঁ তাহলে হ্যাঁ তুমি যদি কোন এই যে কোন একটা সার্টেন ইকুয়েশন, এই যে y = mx + c যে ফর্মুলাটা আছে, তো এখন মনে করো তুমি যে কোন এরকম একটা স্পেসিফিক ইকুয়েশন নিয়ে তুমি প্লট করবা, লাইক s = ut + half at², ঠিক আছে? তো এখন এমন টাইপের ব্যাপার, ওর এখান থেকে আমরা ফার্স্টে একটা ইজি ইকুয়েশন দিয়ে দেখাই, যে v = u + at। তো এখন তুমি কি করবা, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ প্লট করবা। সো তাহলে তুমি ভেলোসিটি তো ইকুয়েশনের সাবজেক্ট আছে, at + u, y = mx + c। তো এখন তোমাকে y ইন্টারসেপ্ট কি দিবে, u, যে ইনিশিয়াল ভেলোসিটি কত, যে টাইম যখন 0 তখন যে ভেলোসিটি ওইটাই আমাদের ইনিশিয়াল ভেলোসিটি, সো এটা হলো আমাদের y ইন্টারসেপ্ট। আর x অ্যাক্সিসে টাইম, y অ্যাক্সিসে হলো ভেলোসিটি। তো এখন এই যে আমাদের v = u + at, s = ut + half at², s = u + v/2 * t, এই যে যতগুলা সুবাত ইকুয়েশন যে শিখছিলাম আমরা, ওখানের জন্য একটা কন্ডিশন ছিল যে এই ইকুয়েশন গুলা বা এই ফর্মুলা গুলো শুধু একটা স্পেসিফিক সিচুয়েশনে বা একটা কন্ডিশন মেনটেন করলেই অ্যাপ্লাই করা পসিবল। কখন? যদি অ্যাসেলারেশন কি থাকে, কনস্ট্যান্ট। এক্সিলেন্ট, যদি অ্যাসেলারেশন কনস্ট্যান্ট থাকে, তো তাহলে অ্যাসেলারেশন কনস্ট্যান্ট হলেই কি করা পসিবল, v = u + at এই ফর্মুলাটা ইউজ করা পসিবল। যদি অ্যাসেলারেশন কনস্ট্যান্ট না হইতো, যদি গ্রাফটা এরকম আমাদের বাঁকাধারা একটা লাইন হইতো যে যার গ্রেডিয়েন্ট নাকি কনস্ট্যান্ট না, তো তাহলে কিন্তু আমরা v = u + at দিয়ে কারেক্ট অ্যান্সার পাইতাম না। ওকে, সো তাহলে অ্যাসেলারেশনটাকে কি থাকতে হয়, ফর দ্য ইকুয়েশন v = u + at the acceleration must remain constant। সো তাহলে যেহেতু গ্রেডিয়েন্ট একটা কনস্ট্যান্ট ভ্যালু, হ্যাঁ অপূর্ব, গ্রেডিয়েন্টটা কি আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালুর সাথে করেসপন্ড হচ্ছে না? ইয়া তো এর জন্য আমরা বলতে পারি কি, যে v = u + at দিয়ে ইকুয়েশনটা দিয়ে যদি আমরা কোন একটা গ্রাফ ড্র করি, ওই গ্রাফটা কি আসবে, একটা স্ট্রেট লাইন গ্রাফ আসবে। কিন্তু যদি আমাদের গ্রেডিয়েন্টটা কি না হয়, এরকম কনস্ট্যান্ট কোনো গ্রেডিয়েন্ট না হয়, তো তার মানে গ্রাফটা কি দিবে না, একটা স্ট্রেট লাইন দিবে না, গ্রাফটা কি দিবে, একটা কার্ভড লাইন দিবে। ওইসব ব্যাপারে আমরা আরো ডিটেইলে পরে পড়বো, ঠিক আছে, যে কিভাবে ফোর্সফুলি একটা গ্রাফকে স্ট্রেট লাইন গ্রাফে কনভার্ট করা যায়, এমন টাইপের আমাদের টেকনিক আছে, বুঝছো? যে একটা স্পেসিফিক গ্রাফ তুমি নরমালি যদি ড্র করতে, ওইটা কি আসতো, একটা কার্ভড একটা গ্রাফ আসতো, কিন্তু তুমি এই কার্ভড গ্রাফটা চাও না, তুমি কি চাও, একটা স্ট্রেট লাইন গ্রাফ চাও। সো হাউ টু কনভার্ট আ কার্ভড লাইন ইনটু আ স্ট্রেট লাইন, ওই ব্যাপারে আমাদের অ্যাকচুয়ালি বুকলেট সলভিং ওই ভিডিওগুলা যে দিছিলাম মনে আছে কাবিও, যে বুকলেট সলভিং এর ভিডিওগুলোর মধ্যে ওরকম যে একটু আগে যে একটা ইকুয়েশন লিখলাম, s = ut + half at², এই ইকুয়েশনের মধ্যে আমাদের কি ভার্সাস কি, যে ডিসপ্লেসমেন্ট ভার্সাস টাইম গ্রাফ যদি ড্র করি, আমরা যদি ডিসপ্লেসমেন্ট ভার্সাস টাইম গ্রাফ ড্র করি, গ্রাফটা কি একটা স্ট্রেট লাইন হবে? না, এখানে না, হবে না। গ্রাফটা প্যারাবোলা আসবে, যে এটা একটা কার্ভড লাইন আসবে। সো তাহলে ইন অর্ডার টু convert it into a straight line, what we need to do,
এক্স অ্যাক্সিসে টি স্কয়ার নেব। ভেরি গুড। সো এক্স অ্যাক্সিসে আমাদের কি করা লাগবে? শুধু টাইম প্লট করলে হবে না, টি স্কয়ার প্লট করা লাগবে। দেন তাহলে আমাদের কাজটা আসবে কি, দেখো আমরা যদি এখানে নিচে একটু কম্পেয়ার করে নেই একবার, যে s ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার্ড প্লাস ইউটি, যে ইউটিটা পরে লিখলাম, হাফ এ টি স্কোয়ারটা আগে লিখলাম, একই কথা। হ্যাঁ প্রভা বুঝাইতেছি, এটা তো মনে হয় ভিডিওতে তোমাদের পাওয়ার কথা, এই বুকলেট সলভিং এর ভিডিওতে মনে হয় এটা ছিল। স্টিল আমি এটা দেখাইতেছি, সমস্যা নাই। এখানে মধ্যে দেখো যে তুমি যদি খেয়াল করো, ফার্স্টে প্রভা তুমি যদি কি করো, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ প্লট করো। হ্যাঁ তুমি ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ প্লট করবা। নাও সি হোয়াট হ্যাপেন্স। তো তাহলে টি স্কোয়ার কে কি লেখা যায়? এটা লেখা যায় না, টি ইনটু টি লেখা যায় প্রভা? হ্যাঁ ভাইয়া। ওকে, সো এখন এখানে মধ্যে দেখো যে ফার্স্ট অফ অল ওয়াই ইন্টারসেপ্ট এইটা আসলো। ওয়াই ইন্টারসেপ্ট যা মন চায় তাই আসুক, জিরো আসুক, যা মন চায় তাই ভ্যালু আসুক, ওয়াই ইন্টারসেপ্ট এইটা ঠিক আছে গেল। ওয়াই ইন্টারসেপ্ট নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। ওয়াই অ্যাক্সিসে ডিসপ্লেসমেন্ট এন্ড এক্স অ্যাক্সিসে তুমি কি করলা? তুমি এখনো জানো না যে তোমার গ্রাফটা স্ট্রেট লাইন হবে নাকি না, তুমি মনে করো বুঝো নাই, তো তুমি কি করছো? তুমি সিম্পলি টাইম নিছো, এক্স অ্যাক্সিসে শুধু টাইম নিছো, কি নাও নাই? টি স্কোয়ার নাও নাই। এখন দেখো কাহিনীটা কি হয় প্রভা, ব্যাপারটা এই যে এমটা কি গ্রেডিয়েন্ট না, যে এক্স এর কোএফিসিয়েন্ট যেটা ওইটাকেই তো কি বলি, গ্রেডিয়েন্ট অফ দা স্ট্রেট লাইন বলি নাকি? হ্যাঁ ওকে, এখন দেখো তো গ্রেডিয়েন্টটা কার সাথে করেসপন্ড করতেছে? হাফ এ টি নাকি? গ্রেডিয়েন্ট তোমাকে কি দিবে? হাফ এ টি দিবে। এখন দেখো সমস্যাটা কোথায়, হাফ একটা পিওর নাম্বার, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এন্ড সুবাত ইকুয়েশন ইউজ করতে গেলে অ্যাসেলারেশন কনস্ট্যান্ট থাকতে হবে। সো তাহলে অ্যাসেলারেশনটাও কনস্ট্যান্ট, কিন্তু সাথে তো আরো একটা জিনিস আছে, টাইম। টাইমটা কি কনস্ট্যান্ট নাকি টাইম একটা ভেরিয়েবল? না ভেরিয়েবল। তো তাহলে টাইমটা যেহেতু একটা ভেরিয়েবল, তো তাহলে কি হবে, আমাদের এই যে গ্রাফটা ড্র করব, কি যে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ যে ড্র করব, এটা কি দিবে না আমাদেরকে? একটা স্ট্রেট লাইন দিবে না, বিকজ তার গ্রেডিয়েন্টটা কন্টিনিউয়াসলি কি হইতে থাকবে? চেঞ্জ হইতে থাকবে। যে টাইমের ভ্যালু 0 এর জন্য গ্রেডিয়েন্টের ভ্যালু একটা, টাইমের ভ্যালু 1 এর জন্য গ্রেডিয়েন্টের ভ্যালু আরেকটা, টাইমের ভ্যালু 2 এর জন্য গ্রেডিয়েন্টের ভ্যালু আরেকটা। সো তার মানে টাইম যত চেঞ্জ হচ্ছে তত কি হচ্ছে, আমাদের গ্রেডিয়েন্টের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। সো একটা স্ট্রেট লাইনে কি গ্রেডিয়েন্ট জায়গায় জায়গায় চেঞ্জ হইলে পরে ওইটা একটা স্ট্রেট লাইন হওয়া পসিবল না। তো তাহলে এর জন্য এই গ্রাফটা আমাদের কি দেয়? এই গ্রাফটা আমাদের এরকম একটা কার্ভড লাইন দেয়, যে এরকম একটা কি আসবে? কার্ভড লাইন আসবে। এই ব্যাপারটা আমি আরেকবার অন্য একটা ওয়েতে বুঝাইতেছি, দেখো y ইকুয়াল টু এক্স স্কোয়ার, ঠিক আছে? তা এখন তুমি এই গ্রাফটা যদি এমন আঁকো, কি করো, y অ্যাক্সিসে শুধু y আর x অ্যাক্সিসে কি করলা? x স্কোয়ার্ড না নিয়ে তুমি কি করলা? শুধু x নিলা। তো এখন তোমার কি মনে হয় গ্রাফটা, যে y ভার্সেস x গ্রাফ যদি ড্র করো, y ইকুয়াল টু x স্কোয়ার, এটা শেপ কেমন? তুমি জানোই যে এটা শেপ এরকম কার্ভ শেপ, যে এরকম প্যারাবোলা শেপের। কেন? এটা কিন্তু তোমার নিজেকে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন করা উচিত ছিল ও লেভেলসে থাকতে সময়, যে সাদিয়া আপু যখন তোমাদেরকে বলছে যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার লাইনের গ্রাফ দেখতে হয় এরকম, কেন এমন? এটা মেন রিজনটা কি? মেন রিজনটা হলো এইটা, দেখো মেন রিজনটা কি, অলওয়েজ কম্পেয়ার। সো y ইকুয়াল টু এক্স স্কোয়ার কে কি লেখা যায়? y ইজ ইকুয়াল টু x ইনটু x, তাই তো? হ্যাঁ আচ্ছা, এখন দেখো আমরা যদি কি করি, y ইকুয়াল টু mx প্লাস c ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, এখানে প্লাসে কিছু নাই, তো তার মানে 0, তো তার মানে অরিজিন দিয়ে পাস করবে, এটা অন্য কথা। y অ্যাক্সিসে এটা প্লট করতেছি, আর x অ্যাক্সিসে কি করলা তুমি? x স্কোয়ার্ড প্লট করতেছো না, x স্কোয়ারে তুমি কি বলে, x অ্যাক্সিসে তুমি কি নিছো? শুধু x নিছো নাকি? হ্যাঁ x অ্যাক্সিসে শুধু x নিছো। এখন দেখো প্রবলেমটা কোথায়, গ্রেডিয়েন্টটা দেখছো? গ্রেডিয়েন্টটা কি? গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু x। হোয়াট ডাজ দ্যাট মিন? x এর ভ্যালু যখন 0, গ্রেডিয়েন্টের ভ্যালু তখন 0, x এর ভ্যালু যখন 1, গ্রেডিয়েন্টের ভ্যালু তখন 1, x এর ভ্যালু যখন 2, গ্রেডিয়েন্টের ভ্যালু তখন 2, x এর ভ্যালু যখন 3, গ্রেডিয়েন্টের ভ্যালু তখন 3। তো তার মানে x এর ভ্যালু যত চেঞ্জ হচ্ছে
তো তত গ্রেডিয়েন্টের ভ্যালু চেঞ্জ হচ্ছে। তো তাহলে এই গ্রাফটা কি হওয়া পসিবল না, কখনো একটা স্ট্রেট লাইন হওয়া পসিবল না। বুঝতে পারছো প্রভা? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন দেখো এই গ্রাফটাকে, যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার গ্রাফটাকে আমি একটা স্ট্রেট লাইন হিসেবে প্লট করতে পারি কিভাবে? এই হলো আমাদের বুদ্ধিটা, যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার আছে, আমি কি করব, y ইকুয়াল টু mx প্লাস c, এখানে তো প্লাস কিছু নাই, তো তার মানে প্লাস 0। এখন দেখো আমি কি করলাম বুদ্ধি করে, c তো 0, তো তার মানে অরিজিন দিয়ে পাস করবে। এখন আমি কি করছি, এক্স স্কোয়ার পুরাটাকেই এক্স অ্যাক্সিসে প্লট করে ফেললাম। তো তাহলে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত, যার সাথে কোনো কিছু মাল্টিপ্লাই করা নাই, মানে 1 আছে নাকি, পাশে কিছু না থাকা, শুধু এক্স থাকা মানে কি 1x। তো তাহলে শুধু এক্স স্কোয়ার থাকা মানে কি 1x স্কোয়ার। বুঝতে পারতেছো কি বলতেছি প্রভা? ওকে প্রভাগণ। আচ্ছা, বাকিরা তো বুঝতেছো নাকি, যে এখানে মধ্যে আমরা মেইন কাজটা কি করতেছি, লাইক আমরা এক্স অ্যাক্সিসে শুধু এক্স না নিয়ে, আগের বার তো শুধু এক্স নিয়েছিলাম, দেন দেখছিলাম কি যে গ্রাফটা একটা স্ট্রেট লাইন হয় নাই। কেন হয় নাই ওটা লজিক আমরা বলছি অলরেডি, যে এক্স একটা ভেরিয়েবল, তো গ্রেডিয়েন্ট যদি একটা ভেরিয়েবল হয় তো তাহলে গ্রাফ একটা স্ট্রেট লাইন হইতে পারবে না। তো এখন এই যে আমাদের এক্স স্কোয়ার কে আমরা কি করে নিলাম, এক্স অ্যাক্সিসে প্লট করে ফেললাম। সো তাহলে তার কোএফিসিয়েন্ট কত, তার কোএফিসিয়েন্ট হলো 1। তো তাহলে এম এর ভ্যালু কত, শুধু 1। তো এম এখন কি, গ্রেডিয়েন্টটা এখন একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়ে গেল না অপূর্ব? Yes. তো এই যে এখন গ্রেডিয়েন্টের ভ্যালুটা একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়ে গেল, সো দ্যাটস ওয়াই y ভার্সেস x স্কোয়ার্ড গ্রাফ যখন প্লট করব, what it will do, it will give a straight line through the origin with a value of gradient being what, 1. বুঝতে পারছো? সো এইটা হলো আমাদের টেকনিক, যে গ্রাফের এইসব ব্যাপারগুলি যত তাড়াতাড়ি তুমি ক্যাচ করতে পারবা, তত মনে করো যে এক্সপেরিমেন্টাল ফিজিক্স এন্ড এভরিথিং তোমার কাছে একদম পানি ভাত হয়ে যাবে। যে কোনো এক্সপেরিমেন্টাল লাস্টেই কিন্তু আমাদের কি করতে হয়, গ্রাফ ড্র করে দেন ওইটার সাথে ওরকম কম্পারিজন করে ভেরিফাই করা লাগে। তো তাহলে তুমি যত ইজিলি এরকম গ্রাফ গুলাকে কিভাবে ম্যানিপুলেট করতে পারা যায়, বুঝছো? যে ইউনিভার্সিটিতে উঠলে আসলে ভাগ্য তো এত বেশি ভালো না যে বাংলাদেশে এরকম থেকে যাওয়া লাগছে। তো এর জন্য এখানে যে ল্যাব গুলা, মনে করো যে ল্যাবের ইকুইপমেন্ট গুলি অনেক উইয়ার্ড টাইপের, যে এত বেশি ভালো মতো নরমালি চলে না, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট গুলো ঠিক মতো কাজ করে না। দেন স্টিল টিচাররা কি চায়, তারা একদম পারফেক্ট রেজাল্ট চায়। যে বাংলা মিডিয়ামের ওরা আমরা যে সব জিনিসগুলা পড়বো ইউনিট 3 তে, ওরা এইসব পড়ে না, বুঝছো? যে বাংলা মিডিয়ামের টিচাররাও তারা জানে না যে আনসার্টেনটি ক্যালকুলেশনস এন্ড এভরিথিং বলতে কয়েকটা ব্যাপার আছে। তারা এইসব ব্যাপারে কোনো ধারই ধারে না। তারা বলে যে ভ্যালু এত আসার কথা, মানে এক্সপেরিমেন্ট করলে এতই আসবে, কিন্তু আসলে তো ব্যাপারটা এটা না। তোমার ভ্যালু যত আসার কথা যদি এক্স্যাক্টলি তত আসে, তো তার মানে বুঝতে হবে যে তুমি কোনো একটা চোরামি করছো, বুঝছো? নরমালি কিন্তু এক্সপেরিমেন্টাল ভ্যালু রিয়েল ভ্যালুর সাথে এত ইজিলি মিলে না, বুঝছো? তো টিচারও এরকম ল্যাবের মধ্যে আমাদেরকে বলতো যে ভ্যালু এত আসার কথা, এত আসে নাই কেন? তো তখন আমার তো বুঝছি, আচ্ছা ঠিক আছে, আমি প্রথম কয়েকদিন একদম জেনুইনলি ওরকম এক্সপেরিমেন্ট করে করে যা রেজাল্ট আসছে একদম ট্রু এই রিডিং গুলা নিয়ে স্যারদের কাছে গেলাম। দেন ওরকম ঝাড়ি টাড়ি মারতেছে, বলে যে কি করো, কিছু পারো না, এই করে আনছো ওই করে আনছো, এমন এমন। এরপরে বুঝছি যে এরা আসলে কি চায়, যা চায় তাই ওদের দিছি। ওরা চায় যে এই ভ্যালু আসবে, আচ্ছা ঠিক আছে। তখন আমি কি করছি, ব্যাক ক্যালকুলেশন করছি। আচ্ছা এত ভ্যালু আসতে হবে, তো এত ভ্যালু আনার জন্য আমার রিডিং কত বসাইতে হবে। তো তাহলে ফাইনাল রেজাল্ট থেকে আমি ব্যাক ক্যালকুলেট করে করে টেবিল সাজায় যে আমার ডেটা এত এত আসছে, এই হলো রেজাল্ট। এমনি করে এরপরে ল্যাবের মধ্যে সিজিপিএ 4 পেয়ে গেছি, বুঝছো? তো মানে বেসিক্যালি তোমার এক্সপেরিমেন্ট করাই লাগে না, খালি ক্যালকুলেশন করে বসাই দিছো নাকি? এইটাই, যে তুমি যদি ওরকম এমন টাইপের টিচারের হাতে পড়ো, তো তখন ইউনিভার্সিটিতে বেসিক্যালি টিচারদের কাছে অনেক বেশি পাওয়ার থাকে, বুঝছো? এটা খুবই বাজে একটা জিনিস, যে ইউনিভার্সিটি ব্যাপারটা অ্যাকচুয়ালি এমন হওয়া যদি হইতো তো তাহলে খুব ভালো হইতো আর কি। যে নরমালি মনে করো যে আমরা যারা এটা কি কোচিং এর টিচার, আমরা কি করি, তোমাদেরকে মেইন যে এডএক্সএল এর আন্ডারে তোমরা এক্সাম দিবা ওইটার জন্য তোমাদেরকে প্রিপেয়ার করে দেই।
আমাদের মকে আর আমাদের কিছুতে তোমরা মার্কস কত পাইছো এটা কিন্তু তোমাদের নরমালি ওরকম এফেক্ট করতো না। এখন তো রিসেন্ট ট্রেন্ড চলে আসছে প্রেডিক্টেড গ্রেডস এর এভরিথিং, কিন্তু আগে ওইটা কি করতো না, কিছুই যায় আসতো না যে তোমার মকের পারফরমেন্স কেমন ছিল। ঠিক আছে, তো তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি থাকতো, আমাদের উপর একটা প্রেসার থাকতো যে উই উইল হ্যাভ টু প্রিপেয়ার ইউ পিপল সো দ্যাট তোমরা মেইন এক্সামে যে কি করতে পারো, ভালো করতে পারো। কিন্তু ইউনিভার্সিটি টিচারদের তো এই প্রেসার কিছু নাই, তাদের শিখানোর কোনো মনে করো যে ওরকম টাইপের একটা থাকে না যে শিখাইতে চাইতেছে ওরকম দেখলে বোঝা যায়, তাদের মধ্যে এমন কিছুই নাই। তারা জাস্ট বেসিক্যালি নিজের মতো করে পড়ায় যাবে, দেন ফাইনালি মার্কসটা কার উপর ডিপেন্ড করে, তার উপরে ডিপেন্ড করে। সেই কোয়েশ্চেন করবে, সেই চেক করবে, দেন মার্কস দিবে। সো তাহলে ইন অর্ডার টু এক্সেল ইন ইউনিভার্সিটি রেজাল্টস তোমার কি করা লাগবে, কোন টিচার কেমন, সে কেমন অ্যান্সার চায় ওইটা তোমার বোঝা লাগবে। লিটারেলি মনে করো আমি স্ট্যান্ডার্ড 8 এর পর উইলসে তো পড়ছি আমরা ম্যাক্সিমাম মানুষ, তো উইলসে তারা কি চায়, উইলসে তারা চায় যে কোয়েশ্চেনের ওরকম যে নাম্বারটা লেখা অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার এত, দেন কোয়েশ্চেনের অ্যান্সারটা দেওয়ার পরে ফাইনালি কনক্লুশনে সো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই দিস ইজ দিস। ঠিক আছে, এইসব টাইপের অ্যান্সার আমরা লিখতাম না। দেন তো ও লেভেলসে এসে তো মজা পেয়ে গেছে, আরে কি টু দা পয়েন্ট অ্যান্সার লিখলেই হয়। দেন এ লেভেলসে ওরকম সুন্দর মতো সবকিছু পার করে গেলাম, ইউনিভার্সিটিতে যেয়ে দেখে আবার একই কাহিনী। they don't have literally no basis যে কিসের উপরে তারা মার্ক দিবে, বুঝছো, যে তাদের মার্কিং বেসিস কিছু নাই। তারা তোমার অ্যান্সার পড়লো, তোমার অ্যান্সার কোনো ভুল পায় নাই, যা কোয়েশ্চেন করছো ওই অ্যান্সার তুমি দিয়ে দিছো, বাট হোয়াট ইউ ডিড, তুমি এই এক প্যারাগ্রাফের মধ্যে তোমার অ্যান্সারটা বুঝায় লিখে ফেলছো। কিন্তু অন্য টিপিক্যাল বাংলা মিডিয়াম স্টুডেন্ট সে কি করলো, সেই সেম অ্যান্সার 2 পেজ ধরে লিখলো, তখন প্রফেসর যে কি করে, তোমার নাম্বার কাইটা দেয়। তোমাকে একটু আগে 2 তে 2 দিছিল, এখন আরেকজনের অ্যান্সার দেখে তোমার থেকে এলাবোরেট করে লিখছে, বড় করে লিখছে। আরে ভাই এত বড় তো করে তো চাই নাই, ও এত বড় করে অ্যান্সার লিখতেছে মানে তো ওর ওয়ার্ডিং এ ও কনফিডেন্ট না, যে ও অল্প ওয়ার্ডের মধ্যে তার অ্যান্সারটা বুঝাইতে পারতেছে না। এই ব্যাপারটা সে দেখবে না, সে দেখবে যে আরেকজন এত বেশি করে লিখছে, তো তাহলে তুমি কম লিখছো কেন, তো এর জন্য তোমার নাম্বার কাইটা দিবে। বুঝছো, খুবই বাজে। মানে বাংলা মিডিয়ামের মতো খাতা পড়তে হবে জাস্ট। ওইটাই যে খাতার ওজন দেখে তারা মার্ক দেয়, এমন টাইপের ম্যাক্সিমাম। ঠিক আছে, ম্যাক্সিমাম টিচারই এমন, জেনুইন কয়জন যারা আছে তাদেরটা আবার ভালো, কিন্তু মোস্ট অফ দেম আর লাইক দিস। তো এর জন্য খুবই কঠিন সিচুয়েশন হয় যে বাংলাদেশে যদি এরকম ইয়ে করো তো খুবই বাজে অবস্থা। ওই তো এখন এখানের মধ্যে থিসিসের এই কথা যে বললা, অন্যগুলা তো এই বাংলাদেশে যতগুলো এরকম প্রফেসর আছে এরা আছে, ওরা যেসব থিসিস করছে ইয়ে করছে, ওরা তো নিজেরাই তো কি বলবো, এই ওয়ার্ডটা তো সবাই শুনছো। এটা হলো বাংলাদেশি ম্যাক্সিমাম টিচারদের থিসিসের কাহিনী, প্লেজিয়ারিজম। তারা সবগুলো এমন কাহিনী করেই ওদের মনে করো যে ডিগ্রি শেষ করছে, থিসিস শেষ করছে, জেনুইন থিসিস যে অ্যাকচুয়ালি তারা এমন টাইপের ব্যাপারটাই। ঠিক আছে আদিব, যে এখানের মধ্যে ইনডিরেক্টলি বলার কিছু নেই, এটা ডিরেক্ট বলারই ব্যাপার। যে বাংলাদেশে থাকলে খারাপ যে একদম পুরা খারাপ এমন না, বাংলাদেশে থাকলে অনেকগুলা প্লাস পয়েন্ট আছে, কিন্তু এই যে এমন টাইপের সিচুয়েশনে সার্ভাইভ করাটাই খুবই কাহিনী। বুঝতে পারছো, যে আনন্দ যে ও যে বুয়েটে পড়ছে, ঠিক আছে, ওকে নিজেরা তোমরা জিজ্ঞাসা করবা যে আনন্দ মানে ঠাকুর আর কি, ঠিক আছে, তো ও নিজেও মনে করে যে বুয়েটে যে ও যেরকম লেভেলের স্টুডেন্ট, ঠিক আছে, ওর সাথে ওরকম কম্পিট করে কারোরই পারার কথা না, বাট স্টিল ওর সিজিপিএ কিন্তু যত অ্যাকচুয়ালি হওয়া উচিত তত না, বিকজ এমন টাইপের কতগুলি কাহিনী। বুঝতে পারছো, তো এইগুলা খুবই খুবই বাজে কয়েকটা ব্যাপার। তো এইগুলা হলো তোমার প্যাথেটিক ব্যাপারগুলো আর কি বাংলাদেশ ইউনিভার্সিটির। কিন্তু আবার ভালো ব্যাপারগুলা কি আছে, যে তোমার বাংলাদেশে নীলক্ষেত আছে, ইউ ক্যান বাই চিপ বুকস, যে যদি তুমি অ্যাকচুয়ালি নলেজ গ্যাদার করতে চাও এন্ড এভরিথিং, তো তাহলে বাংলাদেশে অনেক চিপে অনেক কিছু পাওয়া যায়। কিন্তু বিদেশে ওই সেম জিনিসগুলাই খুবই খুবই এক্সপেন্সিভ, এন্ড বিদেশে মনে করে যে দম ফালানোর টাইম পাবে না। আমার যে ফ্রেন্ডরা বিদেশেও গেছে, ওরা ওখানে যাও কান্দে, বলে যে বিদেশে আসিস না, বিকজ ওখানের মধ্যে স্ট্রাগল ডিফারেন্ট। বুঝছো, সব জায়গাতেই ওরকম কাহিনী আছে। তো যেটা তোমার
সিচুয়েশন যখন যেটা ডিমান্ড করে ওভাবে করে আর কি আমাদের স্টেপস নেওয়া লাগে। আচ্ছা প্রভা আসছো, সো এখানের মধ্যে তুমি চলে যাওয়ার পরে এরপর আমরা এটা বলতেছিলাম যে এক্স অ্যাক্সিসে এক্স স্কোয়ার প্লট করে ফেললাম, সো তাহলে এক্স স্কোয়ার এর কোএফিসিয়েন্ট কত 1, সো তাহলে আমাদের গ্রেডিয়েন্টটা কি দিবে, একটা কনস্ট্যান্ট একটা ভ্যালু দিবে, তো তার মানে কি গ্রাফটা একটা স্ট্রেট লাইন হবে। বুঝতে পারছো টেকনিকটা? হ্যাঁ ভাইয়া বুঝছি। তো তাহলে এইটা ছিল আমাদের মেইন ব্যাপারটা। সো এখন এখানের মধ্যে কাজটা কি, এই জিনিসটা ওই ব্যাচে ওদেরকে একটা কোয়েশ্চেন দিছিলাম, এই কোয়েশ্চেনের অ্যান্সার আমি পরে দিয়ে দিছি, ঠিক আছে? যে লিকুইডের জন্য কি হয়, যে টেম্পারেচারের সাথে ভিসকসিটির রিলেশনশিপ, যেমন আমরা বললাম যে লিকুইডের সাথে টেম্পারেচারের রিলেশন হলো ইনভার্সলি প্রপোর্শনাল, যে টেম্পারেচার বাড়লে ভিসকসিটি কমে যাবে, মানে লিকুইডটা তত ইজিলি কি করতে পারবে, ফ্লো করতে পারবে। কিন্তু গ্যাসের জন্য উল্টাটা কেন, এই ব্যাপারটা তোমরা একটু চিন্তা করবা, ঠিক আছে? তো এইটা হলো মেইন ব্যাপার। তো এমনিতে তোমাদের এই ভিসকসিটি চ্যাপ্টারটায় আর কোনো নরমালি কনফিউশন আছে, যে কোনো কিছু বুঝো নাই এমন টাইপের? ওকে, সো তাহলে তো খুবই ভালো। আচ্ছা, সো এখন তোমাদের রামাদান মান্থের টাইমিং, তোমাদের নরমালি অন্য সাবজেক্টের টিচাররা কি ওরকম রামাদানের টাইমিং নিয়ে কোনো ডিসকাশন করছে? সাদিয়া আপু বলছিল দুপুরের দিকে দিবে। আচ্ছা, সাদিয়াপুর নরমালি টাইমটা কখন ছিল? 6টা থেকে 8টা, মানডে আর ওয়েডনেসডে। ও আচ্ছা, সাদিয়াপুরটা তো অল্টারনেট ডেতে, সো এটা আমার সাথে কোনো রকম প্রবলেম হবে না। আমার মেইনলি হলো আমার ডে গুলাতে যে যে টিচারদের ক্লাস ওইটা। আফনান ভাইয়েরটা আছে আগেরটাই রাখ। হ্যাঁ ভাইয়া, ওকে, সো এখন 1টা থেকে 2:30। ভাইয়া তোমার ডেগুলার মধ্যে হাসিব স্যারের ক্লাস পরে হলো 3টা থেকে 5টা পর্যন্ত। ওকে, হাসিব স্যার কি এই টাইমেই নিবে নাকি টাইম আগাবে, কিছু বলছে স্যার? না স্যার কিছুই বলে নাই। ওকে, তো 3টা থেকে 5টা যদি নেয়, এই টাইমটা অ্যাকচুয়ালি খুবই বেশি লম্বা হয়ে যায়। এমনিতে ইফতার তো মনে করো যে আমি যে টাইমিং গুলা দেখলাম 6:30 এর দিকে ওরকম নরমালি থাকবে, সো তাহলে ইফতারের আগে আগে ওরকম ক্লাস করার এনার্জিও এত বেশি থাকে না আর কি নরমালি। আফনান ভাইয়ের ক্লাসটা কখন জানো? ইফতারের পরেও থাকে না। 1:30 থেকে 2:30, 1:30 থেকে 2:30। 2:45 ভাইয়া মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, হ্যাঁ ভাই ওইটা সকালে দিও না, ভাই সকালে দিও না। না সকালে ভাইয়া আবার সকালে দিও না প্লিজ। সকালে দিও না ভাই, ভাই সকালে সকালে দিও না। কি দেয়? সকালে উঠতে খুবই কষ্ট হবে, বুঝছো? নামাজ পড়ে ঘুমাবো একবারে, হ্যাঁ ভাই। ভোর 5:30 বেজে যাবে, আবার সকালে উঠে দুপুরেও তো ক্লাস। ক্লাস আছে, দুপুরেও তো অনেকজনের ক্লাস আছে, রাইট? তো কিছু তো হ্যাঁ করার হ্যাঁ, নাই। ওই জিনিসটাই দেখতেছি যে এখানের মধ্যে আমি দেখি আফনান ভাইয়ের সাথে কথা বলে আফনান ভাইয়ের ক্লাস যদি ওরকম আগায়, যে মনে করো যে আফনান ভাইয়া যদি 12টা থেকে নিতে পারে, যে মনে করো যে 12টা থেকে 1টা বা 1টা থেকে 2টা নিল, তো তাহলে আমি 2টা থেকে 3টা ওই টাইমিংটা ওরকম দিব আর কি। ওই টাইমে তো কোনো ক্লাস থাকে না, থাকে ইফতারের পরে নাও। না না, ইফতারের পরে তখন পরে ওরকম না, নামাজ থাকে, অলমোস্ট তারাবি থাকে। কেউই ওরকম করে না আর কি, যে নরমালি ওরকম মাগরিবের আজানের ভাই রাত পরে 12টার পরে দিতে পারো। ইফতার করার পর দেন ওরকম নরমালি এমন করা যায় না। আর এমনিতে আমাদের ক্লাসগুলা কিন্তু আমরা এখন যেমন ভাবে করতেছি ওরকম ওয়েতে যদি আমরা কন্টিনিউ করি রামাদানে, তো তাহলে পরে কিন্তু আমাদের ক্লাসের ডিউরেশন এত বেশি লম্বাও লাগে না, বিকজ তোমাদেরকে ভিডিও দিয়ে দেই। সো তোমরা নরমালি কি করতে পারো, যে ভিডিওটা ওরকম রাত 12টা থেকে সেই পর্যন্ত ম্যাক্সিমাম মানুষই জেগে থাকে, ঠিক আছে? সো তোমাদের ওই টাইমটায় তোমরা নিজেরা নরমালি যখন জেগে থাকতেছো, সো তখন তোমাদেরকে লেকচার ভিডিও যেটা দিলাম ওটা দেখে ফেললা, এন্ড দেন ওই যে আমি যেটা বললাম দুপুর টাইমে যে সময় ক্ল্যাশ হবে না ওরকম একটা টাইমিং আমি দিব আর কি, ঠিক আছে? তো তাহলে পরে ওখানের মধ্যে তোমাদের ওই ভিডিও লেকচার দেখার পর যদি কোনো কনফিউশন থাকে দেন তাহলে বলবা, তো তখন আমরা ওই কনফিউশন গুলা নিয়ে ডিল করবো আর কি। বুঝতে পারছো পর্ষিয়া? হ্যাঁ ভাইয়া সমস্যা নেই।
রাত 12টার পর ফালাও না আবার, আমি কিন্তু জাগার মানুষ না। কি বলো তাই? আসলে ভাই আমি রাত জাগি না। আচ্ছা, তাহলে তো ভালো। হয় এক একজন মানুষ এক এক রকম, আমরা ম্যাক্সিমাম মানুষ আর কি রাত জেগে থাকি আর কি। স্যার ম্যাক্সিমাম মানুষ রাত জাগে না, মানে এই যে দুই একটা অ্যানোমালি থাকে আর কি, যেগুলো জাগে না। অপূর্ব বলতেছো এটা? আসলে অপূর্ব বলতেছে এই কথা। কেন? না না, আমি বলতেছি হ্যাঁ মানে ভাই যারা বলো। রাত জাগে না ওরা হচ্ছে অ্যানোমালি, এটা বলতেছে আর কি। একটা দুইটা বাদে আর কি সবগুলোই তো জাগে। তোদের ক্যাপাসিটি বেশি, আমার ক্যাপাসিটি বেশি না। I need my beauty sleep, that's it. ক্যাপাসিটি আমাদের সিলেবাসে নাই। ওইটা A2 তে। ওকে, সো তাহলে দাঁড়াও, তোমাদের নেক্সট দিনের জন্য তোমাদের তো অলরেডি ভিডিও লাস্টে ওরকম বলে দিছিলাম না যে এই চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলা করে ফেলতে। সো ওইটা ওই ব্যাচের জন্য বলছিলাম, এখন তোমাদেরকে বলে দিলাম আর কি যে এই ফ্লুইড ফ্লো আর ভিসকসিটি এই দুইটা টপিকের চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলা করে ফেলবা। এন্ড এই যে লেকচার ভিডিওটা দিচ্ছি, এটা ফার্স্ট স্টেজ চেক পয়েন্ট কোয়েশ্চেনের সলিউশন গুলা দেওয়া, দেন অ্যাডভান্সড টার্মিনাল ভেলোসিটি ওইটা নিয়ে ডিসকাস করা, ঠিক আছে? সো তাহলে নেক্সট ক্লাসের আগে তোমরা এই হোমওয়ার্কটা কমপ্লিট করে ফেলবা। এন্ড হোমওয়ার্কের সলিউশন অলরেডি এই ভিডিওটার মধ্যে আছেই। এন্ড অ্যাডভান্স টার্মিনাল ভেলোসিটির এই জিনিসটা দেখে ফেললে ওরকম আমরা মনে করো যে ঈদের আগে আগে আমাদের ইউনিট 1 অ্যালং উইথ কোয়েশ্চেন পেপার পুরাটা আমাদের শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিছি ভিডিওটা, তো সবাই এটা এখন দেখে ফেলো। ফার্স্ট এই এক্সারসাইজ কোয়েশ্চেন গুলি পড়ে ফেলো। এখন তো আর এক্সারসাইজ কোয়েশ্চেন বলে না, এখন বলে যে চেক পয়েন্ট কোয়েশ্চেন। তো তাহলে চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলো করে ফেলবা ফ্লুইড মুভমেন্ট এন্ড ভিসকসিটি চ্যাপ্টারের, দেন ওই ভিডিওটা দেখবা, ঠিক আছে? এই মিটিং এর 1 মিনিটের কম আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।